আনন্দের সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে বসরে সবাই, টান রে আজি টান, বোঝা যতই বোঝাই করি, করব রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরব পারি, যায় যদি প্রাণ যাক, আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। নমস্কার, একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটির আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তমা। এই যে বললাম আনন্দের সাগর থেকে এসেছে আজ বান, আজকে আমাদের সত্যি আনন্দের দিন, কেননা আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের রাজ্য এবং আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় যন্ত্রশিল্পী। তিনি আমাদের গর্ব, তিনি রাজ্যের গর্ব, শিল্পী অমরনাথ বণিক। নমস্কার, একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাকে অনেক অনেক স্বাগত। আমিও একিবির যত কলাকুশলী আছেন, যারা ক্যামেরার পিছনে আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর একিবির মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাই। এই যে আপনাকে আজ আমরা পেয়েছি, আজ তো আপনার কাছ থেকে প্রচুর পরিবেশনা আমরা শুনবো, কিন্তু যে বিষয়গুলো জানার, প্রথমে যেটা জানবো যে কিভাবে এই যন্ত্রশিল্পের প্রতি আপনার আকর্ষণ শুরু হয়েছিল এবং শুরুর দিকটা কিরকম ছিল? আমার জন্ম সঙ্গীতের পরিবারে। আমাদের পূর্বপুরুষ সবাই গান বাজনা করতেন। আমাদের বাংলাদেশে যে বাড়ি ছিল সেই বাড়ির ওখানে ব্রাহ্মণবাড়িয়াতে জুয়েলারি একটা ছিল, সেই জুয়েলারি তো সকাল 10টার থেকে সন্ধ্যা পর্যন্ত জুয়েলারি কাজ হতো। তারপর সেই কাজ বন্ধ করে মুখ হাত ধুয়ে ধূপ দেখিয়ে তারপর সবাই গান বাজনা করতে বসে যেত। আমার ঠাকুরদার বাবা ওই আমল থেকেই এইরকম চলতো আর কি। তারপরে যথারীতি এখানে আসার পর আমরা জন্মের পর থেকে আমি বাবাকে শুনতাম গিটার বাজাচ্ছে, আর না হয় ঠাকুরদা বেহালা বাজাচ্ছে, না হয় কাকু গান গাইছেন। এইরকম পরিবেশেই ছোটোর থেকে বড় হয়েছি, এইভাবে চলছে। এর মধ্যে ক্লাস 5-এ ওঠার পর 10 বছর বয়সে বাবার সাথে আমি প্রথম অ্যাকম্পানি করতে লাগলাম পাবলিক প্রোগ্রামে। এবং বাবা ছিলেন কাজী নজরুল ইসলামের ছেলে কাজী অনিরুদ্ধের স্টুডেন্ট। বাবা কাজী অনিরুদ্ধের কাছে গিটার শিখেছিলেন। বাবার সাথে তখন প্রোগ্রাম করতে যেতাম। ওই প্রোগ্রাম আমার শুরু হলো আমার 10 বছর বয়সে। তারপরে এইভাবে চলতে চলতে ক্লাস 9-এ ওঠার পর 1973 আমার হঠাৎ শখ হলো যে না, আমি গিটার শিখবো বাবার কাছে। তা গিটার শিক্ষা শুরু করলাম ঠাকুর বাড়ি গিয়ে, ওইখান থেকে প্রণাম করে এসে গিটার শিক্ষা শুরু। গিটার শেখার 6 মাসের মধ্যেই স্কুলে প্রোগ্রাম করতে আরম্ভ করলাম। আমাদের স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, ওখানে প্রতি শনিবারই কালচারাল অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে আমার কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতেই হবে, এরকম একটা মনে মনে থাকতো আর কি। গিটার বাজাতাম, না হয় কেউ গান গাইছে তার সাথে বঙ্গ বাজাতাম, না হয় আবৃত্তি করতাম, একটা কিছু না একটা কিছু করতাম। এরকম করি যে খুব একটা উন্নত মানের কিছু হতো তা না, কিন্তু আমার অংশগ্রহণ করতে হবে, এটাই ছিল আর কি। এইভাবে করতে করতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলাম 76-এ। 77-এর আমার প্রথম প্রোগ্রাম শুরু আরম্ভ হলো গিটার নিয়ে। স্কুলে পড়ার সময় তার সম্ভব ছিল না, তারপরে গিটার নিয়ে প্রোগ্রাম শুরু। আমার ভাগ্য ভালো আমি বলবো এই কারণে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যানুয়াল প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা 1977-এ হয়েছিল। ওই সময় আর্টিস্ট ছিলেন আরতি মুখার্জি, তখন গীত গাতা চল সুপার হিট ফিল্ম। তারপর এসেছিলেন হৈমন্তী শুক্লা, অনুপ ঘোষাল, নির্মলেন্দু চৌধুরী, চিত্তপ্রিয় মুখোপাধ্যায়, এরকম আরও অনেক আর্টিস্ট ছিলেন। আর অ্যানাউন্সমেন্টের দায়িত্বে ছিলেন সেই স্বনামধন্য কিংবদন্তি নিউজ রিডার প্লাস এইরকম আবৃত্তি করতেন যিনি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। ওনার ভয়েসটা পেয়ে আমি ঘাবড়ে গেছিলাম। আমার ফার্স্ট প্রোগ্রাম ছিল
ফার্স্ট না, মানে ওই সেকেন্ড বা থার্ডে বোধ আমার প্রোগ্রাম দেওয়া হয়েছিল। গিয়ে আমি ভাবলাম যে 2টো গান বাজিয়ে চলে যাই, কিন্তু না, আমাকে ছাড়েনি। তারপর 6টা না 7টা গান বাজাতে হয়েছিল। তখনকার সময় হিট গান ছিল কিনারা ফিল্মের গান, তারপর কিনে দে রেশমি চুরি, স্বাদের লাউ, আমি এইসব গান বাজিয়েছিলাম সব। তবে গান এই প্রোগ্রামটাতে একটা গান দিয়ে আমি শুরু করেছিলাম, সেই গানটা হলো হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া পথের ক্লান্তি ভুলে। সেই পরিবেশনাটা কিন্তু এখন শুনবো। আচ্ছা ঠিক আছে, আমি বাজাচ্ছি। আপনি তো বহু বছর ধরে এই সঙ্গীতের সাথে যুক্ত আছেন, তো হৃদয়ের দাগ কেটে আছে এমন কোনো স্মৃতি বা কোনো প্রাপ্তি যদি আমাদের সাথে একটু ভাগ করে নেন। আমার শুরুটাতেই এইরকম একটা ব্যাপার আছে, কারণ ছোটবেলা থেকে বাবার কাছে গিটার শিখতাম, তারপর নিজে নিজে রেকর্ড শুনে শুনে গান তোলার চেষ্টা করতাম, এবং সুনীল গাঙ্গুলির বড় এলপি রেকর্ডগুলো এগুলো চালিয়ে চালিয়ে শুনতাম, আর একটা একটা করে গান তুলতাম। এইরকমই আমার মানে সময় কাটতো আর কি। এভাবে করতে করতে একদিন একজন এসে বলল যে সুনীল গাঙ্গুলি তো আগরতলা এসছেন, উনি একটা প্রোগ্রাম করবেন। আমাকে বললো তোমার বাবা কোথায়? আমি বললাম বাবা তো বাজারে গেছে। বলে যে বাজারতে গেলে বলবে যে সুনীল গাঙ্গুলি কথা বলবে আজকে বিকেলে যাওয়ার জন্য মুরগির বাড়িতে, উনি থাকেন। ওনাদের অ্যাকচুয়ালি বাড়ি হলো সোনামুড়া, সুনীল গাঙ্গুলি। তারপর আমি তো তখন থেকে অস্থির, কখন বাবা আসবে, বাবার সাথে আমি যাবো, মানে যাকে ছবিতে দেখি তাকে সামনে দেখবো, এই আর কি। তারপর বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম উনি বসে আছেন একটা চেয়ারে, বাবা এদিকে বসে বাবার সাথে কথা বলছেন, আমি দূরে বসে আছি। তখন উনি হঠাৎ করে বাবাকে বললেন ওই ছেলেটাকে? বললেন আমার ছেলে, ও গিটার বাজায়, গিটারে খুব ইন্টারেস্টেড, এবং যে কারণে ও আমার পিছনে পিছনে এসছে যে না আমি দেখতে যাব। তখন আমাকে কাছে ডাক দিয়ে নিয়ে গেলেন, দিয়ে বলেন কী বাজাও তুমি? বললাম আমি আপনার যে গানগুলো আছে রেকর্ডের সব গান বাজাই। সব গান তোলা আছে? আমি বললাম হ্যাঁ সব গান তোলা আছে, আপনার এখন পর্যন্ত যা রেকর্ড আছে সব গান। তখন বলে যে মিউজিক টিউজিক সব করা আছে? আমি বললাম হ্যাঁ করা আছে। বলে তাহলে আমার সাথে তুমি সেকেন্ড গিটারিস্ট হিসেবে কাজ করবে, পরশুদিন প্রোগ্রাম, মানে এইরকম আর কি। উনি কথাটা বলে বললেন যে কালকে তুমি গিটার নিয়ে আসবে, তুমি আমার সাথে বসে মিউজিকগুলো সব বাজাবে। তারপর ওনার সাথে বাজিয়েছি প্রোগ্রামে, প্রায় 20-22টা গান উনি বাজিয়েছিলেন, সবগুলো গানের সাথে আমার গিটারে বাজানো। এটা একটা বিরাট অভিজ্ঞতা, যে শিল্পীকে আমি ছবিতে দেখতাম ওনাকে পাশে, ঠিক ওনার পাশে বসে আমি বাজাচ্ছি একই স্টেজে, এটা বিরাট। তখন অবশ্য সাহস ছিল মনে, 18 বছরের দুঃসাহসিকতা, ওই ব্যাপারটা তখন কাজ করেছিল আর কি। না হলে তো এখন হলে তো পারতামই না, তখনকার সময় তো আর ভয় ছিল না, বাজিয়েছিলাম। যখন শুরু করেছিলেন তখনকার সময়ে আবহ এবং বর্তমান সময়ে যে আবহ, এই দুটোর মধ্যে আপনি কি কোনো তফাৎ খুঁজে পান আবহ সঙ্গীতের মধ্যে? আমি তো নিজে নিজে
হাওয়াইন গিটার শেখার দৌলতে স্প্যানিশ গিটারও বাজানো শিখেছি বই পড়ে, তারপর বই পড়ে কিবোর্ড বাজনা শিখেছি, নিজে নিজেই সব কিছু করেছি। এক সময় স্প্যানিশ গিটার বাজিয়ে অনেক কিছু করেছি, যেমন সলিল চৌধুরীর সাথে আমি গিটার বাজিয়েছিলাম, স্প্যানিশ গিটার। সলিল চৌধুরী আগরতলা এসেছিলেন, ওনার একটা প্রোগ্রামে 2টো গান হয়েছিল, আগরতলার শিল্পীরা গান করেছিল, সেই গানে আমি গিটার বাজিয়েছিলাম। উনি আমাকে কোনো কথা বলেননি, সবাইকে বিদায় দিয়ে দিচ্ছেন যে কালকে সবাই মনে রেখে গানটাকে ঠিক করে গাইবেন। বইমেলার একটা ওপেনিং সং আর কি, ওপেনিংয়ের প্রোগ্রাম। আমি বললাম আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি যদি একটু সময় দেন। বলে হ্যাঁ বলো, কি বলবে তুমি। আমি তখন বললাম আমি যে স্প্যানিশ গিটারে আপনার এই গানগুলোর সাথে কর্ড করেছি, আমার বাজনাটা ঠিক আছে কি? তখন উনি উত্তর দিলেন যে যদি বাজনাটা ঠিক না হতো তাহলে প্রথমেই তোমাকে বলতাম যে বন্ধ করে দাও, তোমার বাজাতে হবে না। আমি তো বলিনি এই কথা, মানে তোমার ঠিক আছে, মানে উনি ইনডাইরেক্টলি এই কথাই বলেছেন। তখন একটা সাহস পেলাম যে আমি না জেনে যতটুকু বাজাচ্ছি তাতেই উনি বললেন যে ঠিক আছে, তাহলে তো আমি জানি কিছু। এই একটা সাহস নিয়ে ব্যাস আরম্ভ করলাম, তারপর কিবোর্ড বাজাতে শুরু করলাম, এইভাবেই চলছি। বিশেষ তফাৎ কিছু মনে হয় তফাৎ মানে কি, আমি গান বাজনাটাকে মানে পয়সার বিনিময়ে গান বাজনা করব এইরকম চিন্তা ভাবনা কোনোদিনই করিনি, এবং এখনো পর্যন্ত আমি করি না। কিন্তু বর্তমান সময়ে দেখছি মানে মুখ্য হলো আমাকে এত টাকা দিতে হবে, যদি দিতে পারো তবে আমি যাবো, না তোমার নয়। কিন্তু আমার কথা হলো প্রোগ্রাম ঠিক আছে আমি যাব, আমাকে সময় দিতে হবে, কি কি গান হবে গানগুলো আমাকে দিন, আমি আগে গানগুলো একটু প্র্যাকটিস করে নিই, তারপর গিয়ে বাজাবো। কারণ কিবোর্ডে আমার অ্যাকম্পানি করতে হবে, কারণ স্টেজে গেলে কে কী গান গাইবে সব গান তো আমার তোলা নেই, আমার শুনে রেডি করে যেতে হবে। ওই জায়গাটাতে আমি একটা ফারাক দেখতে পাই। আর তারপর আরও ফারাক আছে, যেমন আমি নোটেশন করি, নোটেশন করলে হয় কি, যে গানটা একদিন নোটেশন করলাম 2 বছর পরে হলো আমি বাজাতে পারছি। কিন্তু এখনকার যারা বাজাচ্ছে তারা মুখস্থ করে বাজাচ্ছে, নোটেশন খুব একটা সবাই করে না। যারা করছে তারা ভালো, যারা করতে পারছে না তারা ভবিষ্যতে দেখা যাবে যে মনে নেই। আমার কাছে একটা টেবে আমি গান তুলে রেখেছি, প্রায় 1000-4-5 গান আছে আমার কাছে এখন, কিন্তু আমি তো নোটেশনটা দেখে বাজাতে পারছি। কিন্তু যারা মনে রেখে বাজাচ্ছে তারা কি করবে, ওই জায়গায় দিয়ে একটা ফারাক পড়ে গেছে। তাই আমরা কিন্তু আবারও একটি আপনার ভালো লাগার একটি পরিবেশনা শুনতে চাইবো। আমি একটা কিশোর কুমারের গান বাজাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা থাকবো আলাপচারিতায়, আমরা থাকবো পরিবেশনায়, কিন্তু এখন সময় ছোট্ট একটি বিরতি নিয়ে নেবার। আমরা খুব দ্রুত ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন। নমস্কার। প্রতিদিনকার তথ্য, সংবাদ, বিনোদন এবং সেই সাথে
সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা হাজির হই একেবি টিভির পর্দায়। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান, যার নাম একেবি টিভির আমন্ত্রণে, অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজ্যের বহির্রাজ্যের নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের সাথে আলাপচারিতা, এবং সেই সাথে রয়েছে শিল্পীদের বিশেষ বিশেষ সুন্দর পরিবেশনা। এই সমস্ত অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটি। আমাদের সাথে রয়েছেন আমাদের রাজ্যে তথা দেশের একজন সুনামধন্য যন্ত্রসঙ্গীত শিল্পী অমরনাথ বণিক। তো আপনি জানেন যে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে আমরা আমাদের দেশের কিংবদন্তি কিছু শিল্পীদের নিয়ে আলাপচারিতা করি এবং তাদেরকে স্মরণ করি আমরা। আপনি বহু কিংবদন্তি শিল্পীর সাথে কাজ করেছেন। আপনি কোন কিংবদন্তি শিল্পীকে আজকে আমাদের অনুষ্ঠানে স্মরণ করতে চাইবেন? আমি কিংবদন্তি শিল্পী বলতে এমন একজন শিল্পীর কথা বলছি যে শিল্পী মানে এই গানটা রচনা করেছিলেন যখন তখন আমার জন্ম হয়নি, কিন্তু গানের সুরটা এত ভালো ছিল এবং লতা মঙ্গেশকরের গাওয়া গান। এই গানটা এখনো সমানভাবে জনপ্রিয়। কত নিশি গেছে নিয়ে ধারা হবো, এই গানটা দিয়ে আমি সতীনাথ মুখোপাধ্যায় বলেছিলাম। আমাদের রাজ্যে যারা যন্ত্রশিল্পী রয়েছেন তাদের সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? কতটা উর্বর আমাদের এই ক্ষেত্রটি? ঠিকই আছে, এমনিতে চলছে ঠিকই, তবে আমার মনে হয় আন্তরিকতার একটু অভাব আছে। সেই কারণে আমি মানে ঠিক, অবশ্য ভবিষ্যতে হতে পারে ভালো, আমি যে সবটাই ঠিক বলছি তা কোনো ইয়ে নেই। জেনারেশন গেপ হতে পারে, এটাকে ধরতেই পারি জেনারেশন গেপ, কিন্তু মানে মানে পারফেকশনের ব্যাপারটা নিয়ে তারা এতটা চিন্তা করে না, যে জিনিসটা আমি চিন্তা করতাম তখনকার সময়। আমি এই কথা বলতে পারছি। প্রফেশনালিজমের আর দিকটা, প্রফেশনাল আর এমেচার, এই দুটো ব্যাপার সম্বন্ধে আমার অভিজ্ঞতা হয়েছিল সলিল চৌধুরীর ছোট ভাই সুহাস চৌধুরী। উনি আগরতলা রেডিও স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলেন, এক সময় কিছুদিন চাকরি করেছেন। তখন ওনার সুরে ওনার কথায় গান রেকর্ডিং হয়েছিল। আগরতলার অনেক মিউজিশিয়ানকে নিয়ে উনি রেকর্ডিং করিয়েছিলেন। আমি ওনার এই প্রোগ্রামে স্প্যানিশ গিটার বাজিয়েছিলাম, গান গিয়েছিলেন নন্দনা বড়ুয়া। এই রেকর্ডিং শেষে আমি ওনাকে বললাম, আপনি রোববার দিন বাড়িতে থাকবেন কি, আমি আপনার সাথে একটু কথা বলবো। তারপর গিয়েছিলাম বাড়িতে। বললো, কেন আসছেন আপনি, কি ব্যাপারে? আমি বললাম যে আমার একটু শেখার ইচ্ছে। আমি স্প্যানিশ গিটার যে বাজিয়েছিলাম আপনার, আমি তো না শিখে বাজাচ্ছি, একটু যদি শিখতে পারতাম কি করে কর্ডগুলোকে প্রোগ্রেশন করা যায়, কি করা যায়, এইসব ব্যাপারে।
বলে যে আপনি কি প্রফেশনালি গান বাজনা করেন না কি? আমি বললাম না, আমি অ্যামেচার, কারণ আমি এমনিতে গভর্নমেন্ট সার্ভিস করছি আর এটা শখে বাজাই। বলে যদি আপনি শখের বাজনা বাজান তাহলে আপনি যা বাজাচ্ছেন তা খুবই বেশি, এতটুকু জানার দরকার নেই শখের বাজনার জন্য, অনেক বেশি ভালো বাজাচ্ছেন। কিন্তু যদি মনে করেন যে আপনি প্রফেশনাল হবেন তাহলে আপনি কিছুই জানেন না, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে, তবে আপনি প্রফেশনাল হতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে তো প্রফেশনাল আর অ্যামেচারের ব্যাপারটা ক্লিয়ার না। যখন আমাকে উনি এই কথা বলেছিলেন তখন আমি বললাম যে স্যার তাহলে আমি আসছি, কারণ আমি প্রফেশনাল হওয়ার উদ্দেশ্য আমার নেই, আমি সার্ভিস করছি এখানে, তাই আমার তো চাকরিটা করতে হবে, আর পাশাপাশি শখে গান বাজনা করি। এই ধরনের গিটার নিয়ে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের কিরকম আকর্ষণ বোধ করেন আপনি? গিটার শিখতে সবাই আগ্রহী, তবে গিটার তো দু রকমের, একটা হলো হাওয়াইন গিটার আর একটা হলো স্প্যানিশ গিটার। স্প্যানিশ গিটারটা আমরা তো যেমন সা রে গা মা, এই সাটা স্টিল বার দিয়ে মানে জায়গায় নিয়ে বাজাতে হয়, পা ধা নি এইরকম, কিন্তু তাদের ফ্রেট বোর্ড আছে, মানে ওইখানে আঙুল দিয়ে চাপ দিলেই সাটা সাই বাজবে, রেটা রে এই বাজবে, রেটা কোমল রে হবে না, শুদ্ধ রে মানে কারেক্ট সুরটা লাগবে, আর আমাদের হাতের ব্যালেন্সের উপরে বাজাতে হয়। এটা অনেক কঠিন এবং একমাত্র ইনস্ট্রুমেন্ট আমি বলবো যে ইনস্ট্রুমেন্টে কোনো গানকে যদি বাজানো হয় তাহলে গানটাকে হুবহু ফুটিয়ে তোলা সম্ভব, পারফেক্ট ভাবে, পারফেকশন হয়। আমরা কিন্তু আরো একটি পরিবেশনা আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা ঠিক অসাধারণ। আমরা জানি আপনি বহু কিংবদন্তি শিল্পীদের সাথে কাজ করেছেন এবং এও শুনেছি যে আপনার নির্মিত সঙ্গীত আমাদের চলচ্চিত্রেও প্রযোজিত হয়েছিল, তো সেই বিষয়ে যদি আপনি কিছু আমাদের জানান। বলছি, আমি অনেক আগে হঠাৎ করে মনে হচ্ছে হলো যে একটু আর.ডি. বর্মনের সঙ্গে দেখা করতে যাব। আর.ডি. বর্মনের কাছে যাওয়ার জন্য সোর্স কি, সোর্স আমি ধরলাম আর.ডি. বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যিনি ছিলেন স্বপন চক্রবর্তী, ওনাকে ধরলাম। ওনার বাড়ি কিন্তু আমাদের আগরতলা রামনগর 1 নম্বর রোডে। ওনার ছোট ভাই ছিলেন সমীরণ চক্রবর্তী, যিনি তখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন ত্রিপুরা। ওনার বাড়িতে একদিন গেলাম, গিয়ে বললাম যে দাদা আমাকে একটু কাইন্ডলি একটা আপনার দাদার কাছে একটা চিঠি লিখে দিন যাতে আমি গিয়ে একটু দেখা করতে পারি। বলে হ্যাঁ লিখে দিচ্ছি। বলে উনি চিঠি লিখে দিলেন, দাদা আগরতলার এরকম একজন আসছে, ও কিন্তু আগরতলার নাম করা মিউজিশিয়ান, ও যা চাইবে তাকে যেন সেই সুযোগগুলি করে দেওয়া হয়। আমি চিঠি নিয়ে গেলাম খুব আশা করে। যাওয়ার পর কলকাতা গেছি, আমার গুরুর বাড়িতে গেলাম, সুনীল গাঙ্গুলির বাড়িতে দেখা করতে গেলাম। বলে তুই হঠাৎ করে চলে এলি, কী ব্যাপার? আমি বললাম না একটু বোম্বে যাওয়ার ইচ্ছে, সেই কারণে এসেছি। বলে বোম্বে কেন? বললাম আর.ডি. বর্মনের সঙ্গে দেখা করতে যাবো। একদম দরকার নেই,
বোম্বে খুব বাজে জায়গা, এখানে পয়সা ছাড়া কিছুই চেনে না, সুতরাং তুই যদি আসতে পড়ে থাকিস তোকে কেউ জিজ্ঞাসা করবে না, দরকার নেই। বোম্বে কি করতে যাবি, সমুদ্র দেখবি, চলে যাই এতে দিকে দেখে, কোনো দরকার নেই, কাছাকাছি ঘুরে চলে আয়। ওনার কথাটা শোনার পর একটু নিজের মন থেকে পিছিয়ে গেলাম, তারপর চলে এসেছি ফিরে, আর যাওয়া হয়নি। কিন্তু ভাগ্যের কীরকম ব্যাপার, আগরতলার একজন বাপিলারির সাথে কথা বলেছিলেন আগরতলাতে প্রোগ্রাম করার ব্যাপার নিয়ে, তখন বাপিলারি বলেছে হ্যাঁ আমি যেতে পারি, কোনো অসুবিধা নেই। বলে যে তাহলে কীরকম খরচ হবে, বলে মিউজিশিয়ান নিতে হবে, ইয়ে করতে হবে, বাপিলারি বলেছিলেন। বলে এত মিউজিশিয়ান নিয়ে আগরতলা গিয়ে তো আমরা প্রোগ্রাম করে আমরা কিছু করতে পারবো না, কি করা যায় তাহলে? বলে মিউজিশিয়ান তো লাগবেই, কলকাতা থেকে নিলেও তো আবার খরচই হবে। তখন বলেছে যে তুমি কি আগরতলাতে অমরনাথ মণিকের নাম শুনেছ? তখন উনি বললেন যে হ্যাঁ শুনেছি, কিন্তু ওনার সাথে আমার পরিচয় নেই, এমনিতে কথাবার্তা নেই। বলো অমরনাথ মণিককে গিয়ে বলবে যদি অমরনাথ মণিক মিউজিশিয়ান নিয়ে যদি আমাকে হেল্প করে তাহলে আমার কিছু লাগবে না। যাক আমার মানে যেতে পারিনি আরডি ভবনের কাছে, কিন্তু বাপিলারির মুখের থেকে আমার নামটা পেয়েছি, বাস এটাই আমার কাছে বিরাট। কিন্তু এর মধ্যে শুনেছি যে চলচ্চিত্রে হ্যাঁ আপনার আরো ব্যাপার আছে, আমি বলছি। যেমন গানে সুর করা, এটা একটা ব্যাপার আছে। আমাকে একবার আগরতলার একজন একটা ফিল্ম করার উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে গেল সকালে, গিয়ে বলে দাদা আমি একটা ফিল্মের কাজ করছি এবং এটা রেকর্ডিং করবো আমি কলকাতায়, আপনার গানে সুর করতে হবে। গানগুলো বললাম লিখলো কে? বলে আমি লিখেছি। বাবা এত গীতিকার, ঠিক আছে। আমি বললাম আমি কিন্তু কোনোদিন গানে সুর করিনি, আমি একা করে সাহস পাই না। বলার পর কি করা যায়? বলে আমার স্টুডেন্ট আছে একজন অলোকেশ চক্রবর্তী, ওকে নিয়ে নিলে ভালো হয়, কারণ ও রেগুলার সুর টুর করে। আমার কাছে এসে বলতে দাদা দেখুন এইরকম একটা গান করেছি সুর এই সেই। তারপর ওকে বললাম যে তুমিও থাকো আমি থাকি, দুজনে থেকেই মিউজিক করবো। তারপর মিউজিক করেছি এবং রেকর্ডিং হয়েছিল কলকাতা উষা উত্তপ স্টুডিওতে ভাইব্রেশনে। রেকর্ডিং চলাকালীন সময়ে উষা উত্তপ এসে খুব মানে আমাদের অ্যাপ্রিসিয়েট করে গেছেন যে খুব ভালো সুর, শুনলাম কিছুক্ষণ ভালো লাগলো, এই সে বলে চলে গেলেন। এই একটা অভিজ্ঞতা। তারপর আমি যখন দেখলাম যে আমার হাওয়াইন গিটারটা একটু পিছিয়ে যাচ্ছে, তখন হাওয়াইন গিটারের জন্য আমি মানে ফুললি সময়টা, যখন আমি রিটায়ারমেন্টে চলে গেছি 2018-তে, সার্ভিস শেষ 2018 থেকে আমি গিটার নিয়ে বসলাম। মানে সারাদিন আমি গিটার নিয়ে বসতাম, 2-3টে গান করে রেকর্ডিং করতাম দিনে। এইভাবে করতে করতে মোটামুটি অনেক গান, আমার প্রায় এখন 800-র কাছাকাছি ভিডিও আছে ইউটিউবে। ওইখান থেকে একটা গান আমি ওইখানে একটা গান বাজিয়েছিলাম পরিন্দা ফিল্মের গান, পেয়ার কে মোড় পে, আশা ভোসলের গাওয়া। এই গানটা মেরি ক্রিসমাস নামে একটা ফিল্মে 2025 জানুয়ারিতে রিলিজ করেছিল, 24 ওই ফিল্মে নাকি ইউজ হয়েছে। আমি তো জানি না, আমি আমার ইউটিউবে কমেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক রকমের কথা লিখছে যে আপনি তো কিছু বলেন না, কিন্তু আপনার মিউজিক তো আমরা ফিল্মে শুনেছি এই সেই। আমি বুঝতে পারছি না কি ব্যাপার, মেরি ক্রিসমাস কি কিছু বুঝতে পারছি না। তখন একজনের সাথে কথা হয়েছে, হওয়ার পরে বললেন উনি যে আর এটা তো নেটফ্লিক্সে হয়েছে, আপনি নেটফ্লিক্স দেখুন তাহলে পাবেন। নেটফ্লিক্স তখন ডাউনলোড করলাম, করে শুনলাম, দেখলাম যে ঠিকই আমার গিটারটা আছে। এবং এই ফিল্মের নায়িকা হলেন ক্যাটরিনা কাইফ, নায়ক বিজয় সাউথের। এটা দেখার পর খুব আনন্দ পেলাম যে যাক গিটারটা এখন পিছিয়ে যাচ্ছিল, সেই জায়গাতেই গিটারটা আবার ফিল্মে বোম্বেতে গিয়ে জায়গা পেয়েছে, ভীষণ বড় প্রাপ্তি। হ্যাঁ এটাতে একটা মানসিক শান্তি, এবং আমাদের সকলের জন্য এটা প্রাপ্তি। বর্তমানে আপনি মিউজিক নিয়ে আর কি স্বপ্ন দেখেন? মিউজিকের দিয়ে স্বপ্ন দেখার আগে কিছু স্বপ্ন আমার বাস্তব হয়েছে, যেরকম যে আমার গিটার বাজনাটা সবাই শুনুক,
যে কারণে আমি ইউটিউবকে প্ল্যাটফর্ম করে মানে আমি বাজনা বাজাতে শুরু করেছিলাম, গিটার বাজানো। সেটা শুনে পৃথিবীর অনেক দেশের থেকে অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করতো বা ফোনে কথাও বলেছে। সেরকম পাকিস্তান থেকে একজন আমার একটা রবীন্দ্রসঙ্গীত শোনার পর আমাকে ফোন করে বললেন এটা কী গান, আমি তো শুনিনি এই গানটা, খুব সুন্দর গান। আমি বললাম এটা রবীন্দ্রসঙ্গীত। বলে রবীন্দ্রসঙ্গীত কী? তখন বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজন আছেন আমাদের দেশে, নোবেল পুরস্কার প্রাপ্ত, ওনার লেখা গান উনি সুর করেছিলেন, সেই গানকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি। প্রচুর গান আছে ওনার। বলে এই গানটার গায়ককে? আমি বললাম এই গান যে গাইতে চায় সেই গাইতে পারে, অনেকজন 100 জন হতে পারে এই গানের গায়ক বা গায়িকা। বলে আপনি আমাকে একটু লিঙ্ক পাঠাবেন, আমি একটু গানটা শুনবো। ওই তখন আমি লিঙ্ক পাঠিয়েছিলাম। তখন আমি বুঝলাম যে আমার গিটারটা গানের মতোই লেগেছিল, না হলে উনি কি করে বুঝলেন যে এই গানটা এত সুন্দর? ঠিক ঠিক, এটা একটা ব্যাপার। আর আমার এই পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফ্রিকা এরকম বিভিন্ন দেশের আমার শ্রোতা আছে। তারা আবার সবসময় কথাবার্তা হয় বা তারা ইয়ে করে, লাইক করে বিভিন্ন কিছুতে। এইরকম একবার কানাডা থেকে একজন মেসেঞ্জারে মেসেজ লিখেছেন। মেসেজ লিখে বললেন যে আপনার সম্বন্ধে আমার খুব জানার ইচ্ছে, কিন্তু গুগলে সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, কিছুই পাইনি, আপনার সম্বন্ধে কিছু জানতে পারছি না, কাইন্ডলি যদি আমাকে কিছু বলেন। তখন আমি বুদ্ধি করে লিখলাম যে আপনার কি কি জানার ইচ্ছে, প্রশ্ন আপনি লিখে দিন, আমি তার উত্তর লিখে দিচ্ছি। তারপর উনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন যে আমি কেন গিটার বাজাই, কেন আমার গানের মধ্যে আর ডি বর্মনের প্রাধান্য বেশি দিই, আর ডি বর্মনের জীবনে প্রাধান্য বেশি দিই, এরকম। তখন আমি ওনাকে উত্তরও দিয়েছিলাম যে আমার জন্ম যে জায়গায়, সেই জায়গার লোক হলেন এস ডি বর্মন, আর ডি বর্মন, সুতরাং তাদের প্রতি তো আমার প্রতিবেশী হিসেবে একটা টান থাকবেই। সেই কারণে আমি একটু বেশি বাজাই তাদের গান, আর এছাড়া তো অন্যদের গান তো বাজাচ্ছি। তখন এইরকম অনেকগুলো কথা মানে উনি লিখেছিলেন, সবগুলো কথা উত্তর দিয়েছি। অনেকদিন পরে উনি আমাকে বললেন যে আপনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন এইটা কিন্তু বইয়ের আকারে বের করছি আমি। ওই উনি বই প্রিন্ট করতে ইউরোপে পাঠিয়েছেন বললেন। তারপর উনি বললেন যে আমার ভাষাটা হবে উর্দু ভাষার। এই ভাষার তো মানে আমেরিকাতে এটা প্রিন্ট ভালো হবে না, যার জন্য আমি ওইখানে পাঠিয়েছি বলে। তারপর বই এসছে, আমাকে একটা বই উনি আমার অ্যাড্রেস নিয়ে অ্যাড্রেসে বই পাঠিয়ে দিয়েছিলেন আমার বাড়িতে। পাঠিয়ে উনি আবার আমাকে ফোনে তখন বললেন যে দেখুন আপনার এটাকে একদম ইন্ডেক্সে লাস্ট রেখেছি, কারণ আপনারটা ইংলিশে আর বাকিটা হচ্ছে ইয়ে ভাষা, অন্য উর্দু ভাষা। আর উর্দুর নিয়ম হলো পিছন দিক থেকে দেখা, সেই কারণে বইয়ের নামটা পিছন দিকে উর্দুতেই লেখা। এবং সূচিপত্রে দেখলাম মানে লতা মঙ্গেশকর, মেহেদি হাসান, গোলাম আলী, বাকি নেই। প্রচুর শিল্পী, সেতার টেতার রবি শঙ্কর মতো আছে নাকি জানি, এরকম পাকিস্তানের শিল্পী, তুরস্কের শিল্পী, এরকম বনিয়ে, এরকম বিভিন্ন শিল্পীদের মধ্যে আমাকেও স্থান দিয়েছেন। উনি আমারটা লাস্ট রেখেছেন এই জন্য বললেন যে এটার উল্টো পৃষ্ঠায় আমি ইংলিশে নাম লিখেছি, বইটার নাম। এটা পৃষ্ঠাটা যারা ইংরেজি পড়বে তারা এটা উল্টালেই প্রথম আপনারটা পাবে। এটা একটা আমার কাছে খুব ভালো লাগে। সত্যি সত্যি দারুণ স্মৃতি। তো বর্তমান প্রজন্ম যারা মিউজিকের দিকে ঝুঁকতে চাইছে, যারা মিউজিক নিয়ে কাজ করতে চাইছে, তাদেরকে আপনি কি উপদেশ দিতে চাইবেন? আমি এই কথাই বলতে চাই যে মনে প্রাণে ভালোবেসে কিছু করার জন্য, তাহলেই মানে সঠিক গান বাজনাটা হবে। মানে উপরে করে গেলে তো উপরে শেষ, মানে ভিতরে ঢুকতে হবে, গভীরে যেতে হবে গান বাজনার, তবেই সঠিক গান বাজনাটা তাদের কাছ থেকে সম্ভব। এবং তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে তোমরা যারাই করছো নোটেশনটা একটু বোঝার চেষ্টা করো। নোটেশন বুঝলে তোমাদের মেন্টাল প্রেশারটা এত হবে না। না হয় সারাক্ষণ মনে রেখে রেখে বাজানো, আর যত বড় মিউজিশিয়ানই হোক আর যাই হোক, প্রত্যেকেরই একটা লিমিটেশন থাকে।
2000, 4000, 5000 গান মনে রাখা কঠিন ব্যাপার। একটা গানের পুঙ্খানুপুঙ্খভাবে কোন জায়গায় কি কর্ড লাগবে, কি মিউজিক ছিল, এগুলো না লিখে রাখলে মনে থাকার কথা না। যারা বাজাচ্ছে নোটেশন করে, আমার স্টুডেন্টই একজন বাজাচ্ছে নোটেশন করে এগুলো, এবং আমার একজন স্টুডেন্ট কলকাতাতে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালে গিয়েছে, ওর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার স্টুডেন্ট আছে চন্দ্রদীপ সাহা, ও কলকাতায় আছে, প্রচুর কাজ করে। আর আগরতলাতে পার্শ্বিক ঘোষ, সেও আমার স্টুডেন্টই, সে তো নোটেশনটা ভালো শিখেছে, বাস তার জন্য পারছে। আর আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি কি স্বপ্ন দেখি। আমার স্বপ্ন একটাই, যে এই গিটারটা যেমন পিছিয়ে গেছে আবার যেন মানে জগৎ সবাই একটা জায়গা নিতে পারে। সেই কারণেই আমি এত ইউটিউবে বাজাচ্ছি, কারণ আমার জীবিত অবস্থায় মনে হয় না আমি আর সেই রকম কিছু দেখতে পাবো। কিন্তু আমার আশা যে কোনো না কোনো দিন আবার ফিরে আসবে হাওয়াইন গিটার। সেই কারণে আমি এমন এমন কিছু গান বাজাচ্ছি যে গান কেউ চিন্তাও করে না যে এই গানটা হাওয়াইন গিটারে বাজানো সম্ভব। আমি এই রকম ধরনের গান, এই হাওয়াইন গিটারের ভিতর আমি ডিস্টরশন মিউজিক ইউজ করেছি, যেটা স্প্যানিশ গিটারে করে, এরকম করেও আমি গান বাজিয়েছি। এরকম অনেক কিছু করছি। তারপর কোরাস পার্ট, এই পার্ট, মানে একটা গানের ভিতরে 10 রকমের সাউন্ড করা, এইসব সমস্ত কিছু আমি এখন করছি। যেহেতু আমার কম্পিউটারে নিজে করি আমি রেকর্ডিং, সেই সুবিধাটা রয়ে গেছে, আমি সেইভাবেই করছি। সেটাই আপনার এবং এটাই আমার স্বপ্ন যে আমার অবর্তমানে যেন মানুষ এটা দেখে যেন তোকে গিটারটা কি সেই উপলব্ধিটা করে, এবং তারাও যেন চেষ্টা করে আবার গিটারটাকে ফিরিয়ে আনার। আমার সেই আশাই। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমরা আপনার পরিবেশনা দিয়ে কিন্তু অনুষ্ঠানটি শেষ করব, কিন্তু আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, একেবিকে সময় দিয়েছেন, আমাদের দর্শক এবং শ্রোতা মণ্ডলী সবাইকে সময় দিয়েছেন, ওদের এত সুন্দর সুন্দর পরিবেশনা আপনি শুনিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমিও আবার ধন্যবাদ জানাই সবাইকে। কিন্তু যাওয়ার আগে আপনি বলছেন যে আবার কিছু গান বাজানোর কথা। আচ্ছা, আমি চেষ্টা করছি কয়েকটা গান বানাবার।
আমি এবার আমার শেষ গান বাজাচ্ছি শ্যামল মিত্রের গাওয়া গানে ভুবন ভরিয়ে দেবে।